এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অ্যাডভেঞ্চার শব্দের উচ্চারণটা শুনতে বেশ কঠিন, তেমনই এর শব্দার্থটাও। তবে হাস্যকর হলেও সত্যি এই শব্দটাতে অনেকে খুব সহজে আকৃষ্ট হয়। কেন? এর সঠিক উত্তরটা অ্যাডভেঞ্চার প্রেমীরাই বলতে পারবে। আজ ক্লাস শিক্ষকের থেকে এই শব্দটা শুনেছে চতুর্থ শ্রেণীর ম্যাঘ মেহবুব। ওর পুরো মস্তিষ্ক জুড়ে এখন অ্যাডভেঞ্চার শব্দটা ঘুরপাক খাচ্ছে। টিচারের কাছে শব্দটার তাৎপর্য শুনেও সে স্পষ্ট বুঝতে পারেনি, অথচ এই শব্দার্থটা ওর জানা চাই। যতক্ষণ না সে এটা স্পষ্ট শুনতে ড্রেস বদলে ছুটল ওর দা ভাই রোদ মেহবুবের রুমে। এত বড় বাসায় এই দুটো প্রাণের বসবাস, তাছাড়া আছে বেতনভুক্ত কাজের লোক। রোদ আর ম্যাক সম্পর্কে ভাই এবং বন্ধু দুটোই। আজকে রোদ বিশেষ কারণে অফিসে যায়নি। ম্যাককে স্কুলে রেখে সে এতক্ষণ বাসাতেই ছিল। ফোন আলাপের মাধ্যমে ওর জরুরি কাজগুলো সম্পূর্ণ করছিল। তখন ম্যাঘ হন্তদন্ত হয়ে রোদের রুমে প্রবেশ করে। রোদকে ব্যস্ত দেখে ম্যাঘ সোফায় বসে মৃদু স্বরে ডাকলো, দা ভাই, আমি কিছু বলতে চাচ্ছি। এখন না বললে আমার পেট গুড়গুড় করছে। রোদ ম্যাঘের দিকে একবার তাকিয়ে কথা শেষ করে কল কাটলো। ম্যাঘ মিষ্টি হেসে ইশারায় রোদকে ওর পাশে বসতে বলল। রোদ মৃদু হেসে বসে বলল, বলো, কি বলবে? দা ভাই, অ্যাডভেঞ্চার জিনিসটা আমাকে বুঝিয়ে বলো। রোদ হাসি মিশ্রিত মুখে ম্যাঘের চুলগুলো ঠিক করে দিয়ে বলল, অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিকতা অথবা ঝুঁকিপূর্ণ কাজ। আরও সহজ ভাষায় বলতে গেলে অদ্ভুত বা অস্বাভাবিক কাজকে অ্যাডভেঞ্চার বলে। অ্যাডভেঞ্চার কোথায় কোথায় হয়? অ্যাডভেঞ্চার জিনিসটা পরিস্থিতির উপর নির্ভর করে, সেটা পাহাড় সমুদ্রেও হয়। রোদের কথা শুনে ম্যাঘ বিজ্ঞদের মতো মাথা নাড়ল, অর্থাৎ সে বুঝেছে। তারপর কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বলল, আমি পাহাড়ে যেতে চাই দা ভাই, প্লিজ। রোদ জবাব না দিয়ে ফাইলগুলো গুছিয়ে ম্যাঘকে নিয়ে নিচে গেল। ম্যাঘ বারবার দুয়ের একই কথা বলছে। রোদ শুনেও নিরুত্তর থেকে ম্যাঘকে খাওয়াতে লাগলো। ম্যাঘ রোদের এই নীরবতার মানে বুঝে, তাই সে অভিমান করে উঠে বাগানে চলে গেল। রোদ ডাকলেও শুনল না। আগত্যা রোদ উঠে খাবারের প্লেট নিয়ে মেঘের পাশে গিয়ে বসলো। ম্যাঘ অন্যদিকে ঘুরে মুখ গুমরা করে বসে আছে। আজকে মেঘের জন্মদিন, তাই রোদ মেঘের আবদার উপেক্ষা না করে বলল, আচ্ছা, যাব ঘুরতে। কথাটা শুনে ম্যাঘ মিষ্টি হেসে মুখে খাবার নিল। খেতে খেতে এসে অনেক কথার ঝুলি খুলে বসলো রোদের সামনে। ওর কথার সমাপ্ত পার্ট নেই, অনবরত একটার পর একটা বলে যাচ্ছে। রোদ ম্যাঘকে খাইয়ে দিচ্ছে আর হুঁ হা করে উত্তর দিচ্ছে। কথার ঝুলি নিয়ে ম্যাঘ খাবার খেয়ে রোদের সাথে রুমে গেল। তারপর দুই ভাই রেডি হয়ে গাড়ি নিয়ে একসঙ্গে বেরিয়ে গেল। মেঘের জন্মদিন রোদ বাসায় আয়োজন করে না, ম্যাঘও চায় না। তবে এই দিনে রোদ 4টা কাজ অবশ্যই করে। প্রথমে ম্যাঘকে নিয়ে ওদের বাবা মায়ের কবর জিয়ারত করতে, তারপর যায় এতিমখানায়, সেখানে বাচ্চাদের নতুন পোশাক আর খাবারের আয়োজন সম্পূর্ণ করে। তারপর রাতে বাসায় ফিরে রোদ ম্যাঘকে পায়েস খাইয়ে কপালে উষ্ণ স্পর্শ দেয়। এই কাজটা আগে ওদের আম্মু করতেন, এখন এই দায়িত্বটা রোদ পালন করে। অবশেষে রাতে ঘুমানোর সময় ম্যাঘ রোদের কাছে একটা আবদার করে, আর রোদ হাসি মুখে সেই আবদারটা পূরণ করে। আজকে ম্যাঘ সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে। সে বুদ্ধি করে আবদার করেছে পাহাড়ে যাওয়ার। ছোট হলেও ওর বুদ্ধি বেশ টনটনা। সে জানতো দা ভাই আজ ওর আবদার ফেলবে না, তাই তার এত ছলাকলা। আর রোদও ভাইয়ের মুখে হাসি ফোটাতে সহজেই রাজি হয়ে গেছে, কারণ ওর কাছে মেঘের খুশির থেকে বড় কিচ্ছু আর নেই। প্রতিবারের মতো আজও ওরা সারাদিনের কার্যক্রম শেষ করে বাসায় ফিরেছে। এখন দুই ভাই শুয়ে গল্প করছে। ম্যাঘ রোদের প্যাটের উপর পা তুলে চিন্তিত সুরে বলল, দা ভাই, রাতে ঝড়ে আমার ছাদ উড়ে গেলে কি হবে? কি আর হবে, তুমি ছাদটা খুঁজে এনে আবার জোড়া লাগিয়ে দিবে। আমি পারবো না। কথাটা বলে ম্যাঘ এক নাগারে বকবক করতে লাগলো। রোদ চুপ করে ওর কথাগুলো শুনছে। রাত প্রায় 12:30টার দিকে ম্যাঘ বকতে বকতে ঘুমিয়ে গেল। রোদ উঠে ম্যাঘকে সুন্দর করে শুয়ে নিজেও চোখ জোড়া বন্ধ করে নিল। তখন ওর চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আজকের দিনে ওরা বাবা মাকে হারিয়েছিল।
ওনারা একসঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন। আজকের দিনটা যেমন আনন্দের তেমনই কষ্টেরও। রোদের বর্তমানে বেঁচে থাকার একমাত্র অবলম্বন ম্যাগ। গত 2 বছর ধরে ম্যাগকে কিভাবে সামলেছে শুধু সেই জানে। একদিকে ছোট্ট ম্যাগ, পড়াশোনা, অফিস, শত কষ্ট হলেও সে সবটা সামলে উঠতে পেরেছে। তবে এত কিছুর ভিড়ে ওর হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। স্বপ্নটাও অনাদরে পথ হারিয়েছে। শখের গিটারটারও ঠাঁই হয়েছে ধুলো ময়লাযুক্ত স্টোর রুমে। এখন প্রাণবন্ত ছেলেটার মাঝে গম্ভীরতায় সে ভর করেছে। সে শুধু মেঘের কাছে ব্যস্ত দা ভাই, তাছাড়া সবার কাছে গম্ভীর, রাগী এবং কঠিন চরিত্রের মানুষ। বর্তমানে রোদ পড়াশোনা শেষ করে নিজেদের ব্যবসা দেখাশোনা করছে। ওর বাবার কষ্টে তৈরি ব্যবসার হাল ধরেছে। মেঘের সঙ্গে ওর দুষ্টুমি, খুনসুটি, আদর, শাসন আর ব্যস্ততা নিয়ে ওর সময়গুলো অতিবাহিত হচ্ছে। পরের দিনের সকালটা মন ভালো করার মতো একটা সকাল। অদ্ভুত সৌন্দর্যের অধিকারী, পূর্বাকাশের সূর্যের কিরণের ঝলকানি, পাখিদের কিচিরমিচিরের আওয়াজ আর ব্যস্ত শহরে যানবাহনের হর্নের শব্দ। তখন ওদের ঘড়িটাও ঠিক ঠিক শব্দ করে জানালো সকালের আগমনী বার্তা। এখন বাজে 8টা 9। 2 ভাই উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে গেল বাস স্ট্যান্ডে। ওদের গন্তব্য এখন রাঙ্গামাটি। আজকে ওরা রাঙ্গামাটিতে পৌঁছে একটা রিসোর্টে উঠবে। তারপর কালকে সেখান থেকে যাবে রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের কংলাখ নামক পাহাড়ে। আজ ঘুরতে যেতে পেরে মেঘের তো খুশির অন্ত নেই। সে জানালার পাশে বসে পোজ দিয়ে সেলফি তুলতে ব্যস্ত। কখনো বা মুখ বাড়ে হাঁ করে বাতাস খাচ্ছে, তো কখনো সিটে পা তুলে বসছে আবার নামাচ্ছে। রাস্তায় কত শত জিনিস দেখে যে প্রশ্ন করেছে তার হিসেব নেই। মাঝে মাঝে অন্য বাসের মেয়েদের হাই করে খিলখিল করে হেসে উঠছে। কোনো মেয়ে দুষ্টুমি করে ওকে ফ্লাইং কিসও ছুড়ে দিচ্ছে। এটা দেখেও ম্যাক খিলখিল করে হেসে রোদের গায়ে ঢলে পড়ছে। রোদ বিরক্ত হয়ে ম্যাককে 2 বার নিষেধ করলো, কিন্তু কে শুনে কার কথা। এখন বাস ভর্তি লোকের মাঝে রোদ বকতে চাচ্ছে না, এজন্য চুপ করে ওর কাণ্ড দেখছে। অপর সিটের মেয়েটা অনেকক্ষণ ধরে ওদের লক্ষ্য করছে। মেয়েটা নিজে থেকে রোদের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি মেহেরিন। রোদ মেয়েটার দিকে একবার তাকিয়ে ওহ আচ্ছা বলে মুখ ফিরিয়ে নিল। অপরিচিত কারোর সঙ্গে সে খেজুরে আলাপে অভ্যস্ত নয়, বিশেষ করে কোনো মেয়ের সাথে। রোদের এমন বেমানার উত্তরে মেয়েটা বুঝলো সে কথা বলতে ইচ্ছুক নয়, তাই ব্যাপারটা স্মার্টলি বুঝিয়েও দিল। মেয়েটা সিটে হেলান দিয়ে ওদের দিকে তাকিয়ে রইল। ওর কেন জানি ওদের দেখতে খুব ভালো লাগছে। তখন ম্যাক রোদের সঙ্গে কয়েকটা সেলফি তুলে দাঁত বের করে হেসে বলল, দা ভাই বলো তো কে বেশি হ্যান্ডসাম? অবশ্যই আমি। কথাটা শুনে ম্যাক ভ্রু কুঁচকে তাকিয়ে ওই মেয়েটাকে প্রশ্নটা করলো। মেয়েটা একবার মেঘের দিকে তো একবার রোদের দিকে তাকাচ্ছে। 2 ভাই সাদা কালো রঙের ড্রেস পরিহিত, দুজনের চোখে ব্ল্যাক সানগ্লাস। দেখতে ওরা বেশ সুদর্শন। মেয়েটা কাকে রেখে কাকে বলবে ভেবে পাচ্ছে না, তাই সে মুখ কাচুমাচু করে আমতা আমতা করতে লাগলো। তখন ম্যাঘ রেগে বলল, বলতেই তো পারলেন না, তাহলে ভুলেও আর আমাদের দিকে তাকাবেন না, না হলে আমি চিৎকার করে সবাইকে বলবো আপনি আমাকে চোখ মেরেছেন। এতটুকুন বাচ্চার কথা শুনে মেয়েটা অবাক না হয়ে পারল না। বাস ভর্তি লোকের সামনে এসে অপমানিত হতে চাচ্ছে না, তাই দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। আর ম্যাঘ চিপস খেতে খেতে কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে লাগলো। রোদের একটু পরপর ফোনে কল আসছে। সে অফিসের দরকারি কলগুলো রিসিভ করে কথা বলছে। একসময় সে খেয়াল করলো ম্যাঘ ঘুমিয়ে গেছে। রোদ ম্যাঘকে বুকে জড়িয়ে ওর কানে ইয়ারফোন খুলে নিল। পানি নিয়ে হাত ভিজিয়ে ম্যাঘের মুখটা মুছে মৃদু হেসে বলল, দুষ্টু একটা। দুপুরে বাস থামিয়ে সবাইকে প্রয়োজনীয় কাজ সেরে নিতে বলা হলো। রোদ ম্যাককে ফ্রেশ করে একটা টেবিলে গিয়ে বসলো। তখন ওয়েটার এসে ওদের ওয়ার্ডার নিয়ে গেল। ম্যাক টেবিলে 2 হাত রেখে আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। রোদ রুমাল দিয়ে ম্যাঘের মুখ মুছিয়ে চুলগুলো ঠিক করে দিল। ম্যাক তখন সতর্কতার সাথে রোদকে মৃদু স্বরে বলল, দা ভাই ওই মেয়েটাকে একটা চিমটি কেটে আসবো, দেখো আমাদের দিকে কুটুর কুটুর করে তাকিয়ে আছে। হুম, তুমি ওইদিকে তাকিও না। ওকে। তারপর খাবার এলে দুজনে খাওয়া শুরু করলো। রোদ নিজে খাচ্ছে আর ম্যাককেও খাইয়ে দিচ্ছে। খেতে খেতে ম্যাঘের চোখ গেল মেহেরিনের দিকে। সে ম্যাককে ফ্লাইং কিস ছুঁড়ে সদাই কাছে ডাকছে। ম্যাঘ জীবাণু থামিয়ে আর চোখে একবার রোদের দিকে তাকালো। রোদ ওর সামনের গ্লাসে সব দেখতে পাচ্ছে।
মেয়েটা অনেকক্ষণ ধরে এমন করছে। সে কেসগুলো ছুড়ছে ম্যাককে নয় রোদকে, আর রোদ সব দেখেও চুপ করে আছে, কারণ সে বুঝেছে মেহরিন গায়ে পড়া টাইপের মেয়ে। সে বাস থেকে নেমে ইশারায় রোদের ফোন নাম্বার চেয়েছে, আর এসব মেয়েদের রোদের মোটেও সহ্য হয় না। তার ভাষ্যমতে মেয়ে হবে ভদ্র, শান্ত, বিনয়ী, লাজুক আর একটু ভীতু টাইপের। তা না, মেয়েটা এসবের বিপরীত, এক কথায় লাজ লজ্জাহীন। আর এমন মেয়েদের সঙ্গে কথা বলতেও রুচি আসে না। রোদ চুপ করে খাচ্ছে। তখন ম্যাক কিছু একটা ভেবে উঠে দাঁড়িয়ে প্রায় চিৎকার করে বলল, আপনি এত খারাপ কেন? আমার দাভাইকে চোখ মারতে আপনার লজ্জা করছে না? আপনাকে আর কতবার নিষেধ করব? মেঘের আঙ্গুল তুলে বলা কথাটা শুনে সবাই ঘাড় ঘুরে সেদিকে তাকালো। বাচ্চা মানুষ নিশ্চয় অযথা মিথ্যা বলবে না, তাই সবাই খাওয়া থামিয়ে মেহরিনের দিকে তাকিয়ে আছে। মেহরিন লজ্জায় মাথা নিচু করে উঠে চলে গেল। বিচ্ছু বাচ্চাটা যে ওকে এভাবে কুপকাত করবে সে ভাবতেও পারেনি। মেহরিনের যাওয়া দেখে ম্যাঘ বিশ্ব জয় করা হাসি দিয়ে বসে পড়ল। রোদ মেঘের মুখে খাবার দিয়ে বলল, শান্তি হলো? খুব। জানো দাভাই, মুগুরকে কুকুর দিতে হয়, না হলে সে ভদ্র হয় না। মেঘের কথা শুনে রোদ মুচকি হেসে বলল, মুগুরকে নয়, কথাটা হবে কুকুরকে মুগুর দিতে হয়। কথাটা ভুল বলেছে বুঝে ম্যাঘ জিব্বায় কামড় বসিয়ে হাসলো। রোদও হেসে মেঘের মুখ মুছিয়ে উঠে দাঁড়ালো। তারপর আরও কিছু শুকনো খাবার কিনে বিল মিটিয়ে বাসে উঠে বসলো। মেহরিন বাসে নেই, হয়তো লজ্জায় চলে গেছে, নয়তো এটাই তার গন্তব্যস্থল ছিল। সব যাত্রীরা আসলে পুনরায় বাস চলতে শুরু করলো। ওদের নীল সাদা রং মিশ্রিত বাসটা দুরন্ত গতিতে ছুটে চলেছে রাঙামাটির পথে। ম্যাঘ রোদের বুকে মাথা রেখে চুপটি করে প্রকৃতির সৌন্দর্য দেখছে, কিন্তু জানালার কাজ ভেদ করে প্রকৃতি দেখে তৃপ্তি পাচ্ছে না। তাই সে আশেপাশে চোখ বুলিয়ে জানালা খুলে দিল। তখন ভুরি ভুরি অবাধ্য বাতাস ঢুকে ওর চুলগুলোকে এলোমেলো করে দিল। বাতাসের জন্য সে ঠিকমতো তাকাতেও পারছে না, তাই বুদ্ধি করে চোখে সানগ্লাস পরে নিল। এখন আর চোখে বাতাস লাগছে না দেখে ম্যাঘ মুখ টেপে হাসলো, অর্থাৎ বাতাসকে সে পরাজিত করেছে। রোদ সিটে মাথা ঠেকে মেঘের কাণ্ড দেখে নিঃশব্দে হাসলো। তখন বাস কন্ডাক্টর এসে বললেন, বাবু জানালা আটকাও, এসি চলছে। আঙ্কেল, আর এই একটু। ম্যাঘ ওর শাহাদাত আঙ্গুলের চিমটি পরিমাণ দেখে কথাটা বলল। ওর কথা বলার ভঙ্গি দেখে উনি হেসে চলে গেলেন। জোর দেখে আটকাতে বললে বাচ্চাটার মন খারাপ হয়ে যেত। ব্যাপারটা ওনার কাছেও খারাপ লাগতো। ম্যাঘ খুশি হয়ে ওনাকে ধন্যবাদ জানিয়ে জানালার বাইরে দৃষ্টি রাখলো। তখন পেছনের সিটের একজন যাত্রী বাসের মধ্যে হর হর করে বমি করে দিলেন। ওনার এসি বাস সহ্য হয় না, ট্রেনের টিকিট না পেয়ে বাধ্য হয়ে এসি বাসে যাচ্ছেন। তাছাড়া উনি কিছুক্ষণ আগে পেট পুরে মাছ ভাত খেয়েছেন, সাথে মিষ্টি, মালাই চা এবং পানটাও বাদ রাখেনি। ভর পেট খেয়ে বাসের ঝাঁকুনিতে অবশেষে যা হওয়ার তাই হলো। ম্যাঘ সেদিকে ঘুরতে গেলে রোদকে নিষেধ করে কানে ইয়ারফোন গুঁজে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ম্যাঘ কান থেকে ইয়ারফোন খুলে বলল, জানো দা ভাই, কুকুররা খুব মজা করে বমি খায়। আমি পরশুদিন কোচিং থেকে ফেরার পথে দেখেছি। ঘুমাও। রোদ ছোট থেকেই কারো বমি দেখতে পারে না। কেউ বমি করলেও সে 10 হাত দূরে থাকে, নয়তো কালক্ষণ ভুলে সেও বমি করে দেয়। কিন্তু ম্যাঘ হয়েছে তার বিপরীত। কারো বমি দেখলে ওর কিচ্ছু হয় না, বরং সে ব্যাপারটা বোঝার চেষ্টা করে কেন বমি করছে। বমি করতে কষ্ট হচ্ছে নাকি, নিজের শরীরে বমি করছে নাকি অন্যের শরীরে। এজন্য রোদ ম্যাঘকে থামাতে ঘুমাতে বলল, না হলে সে এখন বমি নিয়ে গবেষণা শুরু করবে। ওই মহিলা বমি করে ঠক করে পানি খেয়ে আবার বমি করলেন। বাসের কন্ডাক্টর বিরক্ত হয়ে সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। এখন এসব আবার পরিষ্কার করাতে হবে। সিটের সামনে পলিব্যাগ রাখা সত্ত্বেও বাসের মধ্যে কাজটা সারলেন। কেউ আর সেদিকে ভ্রুক্ষেপ না করে যে যার মতো বসে রইল। তারপর ওরা যথাসময়ে রাঙ্গামাটি পৌঁছে রোদের বুক করা রিসর্টে উঠল। রিসর্টের বাহ্যিক দিকটা বেশ সুন্দর। ভেতরটাতে হরেক রকমের লাইটের ঝলকানিতে অন্যরকম এক সৌন্দর্য সৃষ্টি করেছে, আর দেখতেও দারুণ লাগছে। রোদ দোতলা একটা রুমে প্রবেশ করে চারিদিকে চোখ বোলালো। রুমটা সুনিপুণভাবে সাজানো গোছানো। কাঠের মেঝে দেখে ম্যাঘ লাফিয়ে পরখ করে দেখলো ভাঙে নাকি, কিন্তু না, কিছু হলো না। তাই সে দৌড়ে গেল জানালার কাছে। একটু দূরে অন্ধকারে আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে।
পাহাড় দেখে ম্যাঘের আর তর্স হচ্ছে না। রাত না হলে এখনই সে দৌড়ে গিয়ে পাহাড় ছুঁয়ে আসতো। অনেকদিন পর আজ লং জার্নি করে দুজনেই বেশ ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে খেয়ে দুজনেই তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ওরা রিসোর্ট ছেড়ে সাজেকের পথে রওনা দিল। সেখানেও রোদ আরেকটা রিসোর্টের ব্যবস্থা করে রেখেছে। মেঘ, পাহাড়, আকাশ আর প্রকৃতির সৌন্দর্য ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এর আগে সে সচক্ষে পাহাড় দেখেনি, তাই ওর কাছে সবকিছু বিস্ময়কর লাগছে। সাজেক পৌঁছাতে ওদের দেরি হয়ে গেছে, তাই রোদ দূরে কোথাও না গিয়ে মেঘকে আশপাশটা সব ঘুরে দেখালো। পাহাড়িদের দোকান থেকে মেঘের পছন্দের টুকিটাকি জিনিস কিনলো। তারপর দুপুরে খেয়ে ওরা একটু ঘুমিয়ে বিকেলে বের হলো। রোদ ম্যাককে সূর্যাস্ত দেখাতে নিয়ে যাচ্ছে। বিশেষ করে চিরসবুজের মাঝে লাল আভা ছড়ানো সূর্যের অপরূপ সৌন্দর্য। কিন্তু মেঘের বায়না সে পাহাড়ের চূড়ায় উঠে সূর্যাস্ত দেখবে। রোদ বোঝালো সন্ধ্যার পর পাহাড়ি এলাকা খুবই বিপজ্জনক। তাছাড়া এখন পাহাড়ে উঠলে নামার আগে সন্ধ্যা ঘনিয়ে যাবে। তবুও ম্যাক শুনল না। সে জেদ করে মাটিতে বসে হাত পা ছড়ে কাঁদতে লাগলো। রোদ বিরক্ত হয়ে একটা পাহাড়ে ম্যাককে নিয়ে সাবধানে উঠল। ওদের উঠতে উঠতে অনেকটা সময় পেরিয়ে গেল। যারা আগে পাহাড়ে উঠেছিল তারা একে একে সবাই নেমে যাচ্ছে। একজন যুবক রোদকে ডেকে বলল, ভাই নেমে যান, সন্ধ্যার পর জায়গাটা খুব বিপজ্জনক, আর পাহাড়ে তো জন্তু জানোয়ারের অভাব নেই। জি। কথাটা বলে রোদ ঘাড় ঘুরে মেঘের দিকে তাকালো। মেঘ হাঁটু মুড়ে বসে দুই গালে হাত রেখে পাহাড় দেখছে। আহা, কি সুন্দর সবুজ সবুজ পাহাড়। যদিও পাহাড় সবুজ না, গাছগুলো দেখে এটা ওর অবুঝ মনের ভাবনা আর কি। হঠাৎ মেঘ ভ্রু কুঁচকে রোদকে জিজ্ঞেস করলো, দা ভাই, পাহাড় কি সিগারেট খায়? হঠাৎ এই কথা কেন? মেঘ আঙ্গুল দিয়ে অদূরে পাহাড়ের মাথায় ধোঁয়া দেখে সুর টেনে বলল, ওই যে পাহাড়ের মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ওগুলো ধোঁয়া না, কুয়াশা। ও আচ্ছা। ম্যাক এবার মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে হাসলো। আকাশটা পরিষ্কার পানির মতো ঝকঝক করছে। ওর মনে প্রশ্ন জাগলো, আকাশ কি পরিষ্কার পানি খায়? পানি না খেলে আকাশটা এত ঝকঝক করছে কেন? ম্যাক প্রশ্নটা করার আগে রোদ বলল, চলো এবার যেতে হবে। এত সুন্দর আকাশ, এত সুন্দর পাহাড় রেখে ওর যেতে ইচ্ছে করছে না। তাই সে শক্ত হয়ে সেভাবে বসে রইল। রোদ মেঘের হাত ধরে টানছে, কিন্তু ম্যাঘ কিছুতেই উঠছে না। তার একই কথা সে যাবে না। রোদ টানার ফলে ম্যাঘ মাটিতে ছেঁচড়ে যাচ্ছে, তবু উঠতে চাচ্ছে না। এই জায়গাটা ওর বেশ পছন্দ হয়েছে। ওর খুব করে ইচ্ছে করছে এখানে একটা ঘর বানিয়ে সারা জীবন থেকে যেতে। তাহলে রোজ অনিচ্ছা সত্ত্বেও স্কুল কোচিংয়ে যেতে হবে না, পড়াশোনার ঝামেলা পোহাতে হবে না। আহা, পড়াশোনা না থাকলে কতই না ভালো হতো। এদিকে সবাই একে একে পাহাড় থেকে নেমে গেছে। এখন শুধু ওরা দুজনে আছে। রোদ আশেপাশে তাকিয়ে ম্যাককে বোঝাতে আদর দিয়ে বলল, ভাই আমরা আবার কালকে আসবো, সন্ধ্যার পর এখানে গরিলা আসে। না না না, তুমি শুধু আমাকে ভয় দেখাচ্ছ, আমি সব বুঝি দা ভাই। মেঘ, আমি কিন্তু রেগে যাচ্ছি। সব সময় জেদ ভালো লাগে না। রোদ বকছে দেখে ম্যাক ছলছল করে তাকিয়ে মাথা নিচু করে নিল। ততক্ষণে ধীরে ধীরে চারদিকে অন্ধকারে ঘনিয়ে এসেছে। ঘন জঙ্গলের কারণে পাহাড়ের বুকে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে। অদূরে বনো বাদুরের দল চ্যাঁচা শব্দ করে গাছের ডালে উল্টো করে ঝুলছে। পাশের জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। দিনের আলো বিদায় নিয়ে রাতের আঁধারের খেলা শুরু। পাহাড়ের সবুজ সবুজ গাছগুলো ধীরে ধীরে ঘন আধারে ডুবে যাচ্ছে। রোদ ঠিক এই ভয়টাই পাচ্ছিল। তবু সে সাহস করে ম্যাককে নিয়ে সামনে এগিয়ে গেল। অন্ধকার দেখেও ম্যাঘ গুটি গুটি পায়ে রোদের সাথে হাঁটতে লাগলো। রোদকে চুপ থাকতে দেখে ম্যাঘ হাঁটতে হাঁটতে করুণ সুরে বলল, সরি দা ভাই, আমি আর জেদ করব না, তুমি আর রাগ করো না প্লিজ। তুমি কথা না বললে আমি কষ্ট পাচ্ছি। আমি রাগ করিনি সোনা, চলো আর একটু দ্রুত পা চালাও। কথাটা বলে রোদ চিন্তিত হয়ে ম্যাককে নিয়ে সামনে এগিয়ে গেল। পাহাড়ের উঁচু নিচু রাস্তায় খুব দ্রুত হাঁটাও যাচ্ছে না। ফোনের আলো ওই পথ দেখে যতটুকু যাওয়া সম্ভব ওরা সেভাবে এগোচ্ছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ওরা অজান্তে পথ হারিয়ে ফেলে। অদ্ভুত সব শব্দ ভেসে আসছে জঙ্গলের ভেতর থেকে। ম্যাঘ আর পা চালাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল। শক্ত গাছের শেখরে প্রচণ্ড ব্যথা পেয়ে সে ফুপিয়ে কেঁদে উঠল।
রোদ ম্যাককে দ্রুত তুলে দেখলো ম্যাঘের হাতও ছিলে রক্ত বের হচ্ছে। রোদ ম্যাঘের ক্ষতস্থানে রুমাল বেঁধে করে তুলে নিল। ম্যাঘ ভয়ে গুটিসুটি হয়ে রোদের বুকে মুখ লুকিয়েছে। অজানা ভয়ে রোদের বুকটা দুরু দুরু কাঁপছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আচানক রোদের ফোনটা বন্ধ হয়ে গেল। ম্যাঘ আরো শক্ত করে রোদকে আঁকড়ে ধরলো। রোদ অনেক চেষ্টা করেও ফোনটা আর অন করতে পারল না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর এক পাও ফেলারও বুদ্ধি নেই। কালো মেঘের আড়ালে আকাশটাও মুখ লুকিয়েছে। ঘন অন্ধকার আর আকাশ দেখে মনে হচ্ছে আজ ঘোর অমাবস্যা। অন্ধকার যেন চাঁদের সবটুকু আলো গোগ্রাসে গিলে ফেলেছে। রোদ আর দিশা না পেয়ে ম্যাঘকে নিয়ে ওখানে বসে পড়ল। ম্যাঘ রোদের বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে দুই হাত দিয়ে মুখ ঢেকে আছে। ওর অন্ধকারে থাকার অভ্যাস নেই। রোদ যথাসাধ্য চেষ্টা করছে ম্যাঘকে স্বাভাবিক রাখার, কিন্তু এই মুহূর্তে রোদ কথা খুঁজেও পাচ্ছে না। ম্যাঘ তখনও হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, দা ভাই, আমরা কি এখন মরে যাব? আমি খুব ভয় পাচ্ছি দা ভাই। না সোনা, আল্লাহ ভরসা আমাদের কিচ্ছু হবে না। এই তো আমি আছি তোমার সাথে, তুমি ভয় পেও না সোনা পাখিটা। কথাটা বলে রোদ আরো শক্ত করে ম্যাঘকে বুকে জড়িয়ে নিল। ম্যাঘ ভয়ে মৃদুভাবে কাঁপছে। এই পরিস্থিতিতে রোদের নিজেকে খুব অসহায় লাগছে। এখন কিভাবে কি করবে সেও ভেবে পাচ্ছে না। তখন বেশ কয়েকজনের পায়ের শব্দ পাওয়া গেল। রোদ মৃদু স্বরে ম্যাঘকে শব্দ করতে নিষেধ করে চুপ থাকলো, কিন্তু দুর্ভাগ্যবশত মশালের আলোয় কেউ একজন ওদের দেখে নিল। সে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে ওর অন্য সঙ্গীদের ডেকে নিল। ম্যাঘ রোদের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে ভয়ে থরথর করে কাঁপছে। রোদ ম্যাঘকে বারবার বলছে, আমি আছি সোনা, ভয় পেও না। দা ভাই তোমার কিচ্ছু হতে দিবে না। রোদ কম্পিত কণ্ঠে এসব বলছে ঠিকই, কিন্তু টেনশনে ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ততক্ষণে অনেকজন মিলে ওদের চারিদিক থেকে ঘিরে ধরেছে। ওদের দেখে পাহাড়ের বসবাসরত বন্য জঙ্গি মনে হচ্ছে। রোদ কিছু বলার আগে ওরা ম্যাঘকে জোর করে কেড়ে নিল। ম্যাঘ ভয়ে রোদের দিকে হাত বাড়িয়ে চিৎকার করে দা ভাই করে কাঁদছে। রোদ ওদের অনুরোধের সুরে বলল, আমরা আপনাদের সঙ্গে যাচ্ছি, তবুও ওকে আমার কাছে দেন। বাচ্চাটা ভয় পাচ্ছে, প্লিজ। ওরা কেউ রোদের কথা শুনল না, বরং একে অপরের দিকে তাকিয়ে বৃষ্টিভাবে হাসতে লাগলো। একজন ম্যাঘকে কোলে নিয়ে উপরে ছুঁড়ে আবার ক্যাচ ধরলো। বেশ কয়েকবার এমন করাতেই ম্যাঘ ভয়ে উচ্চ শব্দে কাঁদতে লাগলো, আর ওর চিৎকারে জঙ্গিদের উল্লাসটা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। রোদ কম্পিত হাতে ওর ওয়ালেট আর ফোন এগিয়ে দিয়ে বলল, আপনাদের যা লাগে নিয়ে যান, তাও আমাদের ছেড়ে দেন প্লিজ। আই সোয়ার আমরা আপনাদের কথা কাউকে বলবো না। জঙ্গিরা রোদের কথা না বুঝে একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাই করলো। রোদ আকতি ভরা কণ্ঠে বারবার বলছে ওদের ছেড়ে দিতে। ম্যাঘ ভয়ে কাঁদতে কাঁদতে নিতে পড়েছে। একজন জঙ্গি রোদের ওয়ালেট আর ফোনটা থাবা দিয়ে কেড়ে নিল। তারপর মুখে অদ্ভুত শব্দ করে দুই ভাইকে জোর করে ওদের আস্তানায় নিয়ে গেল। পাহাড়ের গভীর জঙ্গলে তাদের আস্তানা। সেখানে কয়েকটা তাঁবু টানিয়ে একটা মশাল জ্বালানো। ওরা পাহাড়ে বসবাস করলেও এক পাহাড়ে কখনো স্থায়ীভাবে থাকে না। মশালের আবছা আলোতে দেখা গেল জঙ্গিদের মুখে কালি দিয়ে আঁকিবুকি করা আর চামড়ার পোশাক। অদ্ভুত তাদের ভাষা। কয়েকজন অর্ধনগ্ন মেয়েকেও সেখানে দেখা গেল। যুবতী মেয়েদের উপরে অংশে চামড়ার পোশাক থাকলেও মধ্যবয়স্কদের কিছুই নেই, অথচ তারা দিব্যি স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে। ওদের মাঝে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি। ওরা এখনও আদিম যুগের সংস্কৃতিতে সীমাবদ্ধ। তাছাড়া মানুষের মাংস খেয়ে ওরা অভ্যস্ত। আজ দুটো মানুষ পেয়ে তাই তাদের এত উল্লাস। রোদের জানা মতে এরা খুব হৃদয়হীন এবং ভয়ঙ্করও বটে। কয়েকজন মাঝ বয়সী মহিলা এসে ওদের সামনে দাঁড়ালো। ওনাদের পোশাক দেখে রোদ ম্যাঘ দুজনে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নিল। তখন আরও কয়েকজন জঙ্গি উপস্থিত হয়ে উল্লাসে চিৎকার করে উঠল। রোদ নিজের প্রাণের ভয় পাচ্ছে না, কিন্তু ম্যাঘ। রোদ ঘাড় ঘুরিয়ে ম্যাঘের দিকে তাকালো। সে এখনও গুটিসুটি হয়ে দাঁড়িয়ে ফুপে ফুপে কাঁদছে। রোদকে তাকাতে দেখে ম্যাঘ আকুতি ভরা দৃষ্টি নিয়ে তাকালো। এই দৃষ্টি যেন চিৎকার করে বলছে, দা ভাই, আমি ভয় পাচ্ছি, আমাকে বাঁচাও। রোদের হাতেও কিছু করার নেই। ওরা এখন এই পরিস্থিতির শিকার। ম্যাককে দেখে কষ্টে রোদের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। তাই সে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকাতেই ওর চোখ থেকে অশ্রু গড়ে গেল। তখন দুজন এসে ওদেরকে দূরত্ব রেখে গাছের সাথে বাঁধল।
শক্ত করে ব্যথার জন্য ম্যাক ছটফট করে বলল, আমি খুব ব্যথা পাচ্ছি আঙ্কেল। উফ, আমার হাতে খুব লাগতেছে। আঙ্কেল প্লিজ একটু আসতে বাঁধুন। ওর হাতটা খুলে দেন, আমাকে আরও কষ্ট দেন, তবু ছোট বাচ্চাটাকে আর কষ্ট দিয়েন না। এই যে শুনছেন, আমার অনুরোধটা প্লিজ রাখুন। ম্যাক ব্যথায় ছটফট করে কাঁদছে। জঙ্গি দুটো ওদের কথা বুঝতে না পেরে শব্দহীন পায়ে চলে গেল। ব্যথার চোটে ম্যাকের কান্নার ব্যাগ বাড়তে লাগলো। ম্যাককে কাঁদতে দেখে একটা মেয়ে এসে সজোরে ম্যাকের গালে থাপ্পড় বসিয়ে দিল। রোদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে কোনোদিন ভুলে ম্যাককে ফুলের টুকাও দেয়নি, আর আজ ওর সামনে ওর কলিজাটার গায়ে মেয়েটা হাত তুলল। রোদ আদরে সুরে বারবার ম্যাককে কাঁদতে নিষেধ করছে। শক্তপোক্ত হাতের থাপ্পড়ে ম্যাকের গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। মনে হচ্ছে ফর্সা গাল থেকে এক্ষুনি রক্ত গড়িয়ে পড়বে। মেঘের কান্না থামছে না দেখে মেয়েটা মেঘের মুখে গাছের পাতা গুজে দিল। ম্যাঘ বমি করতে গেলে মেয়েটা আরো জোর করে মুখে পাতা ঢুকিয়ে দিচ্ছে। ম্যাঘ এবার ছটফট করলে মেয়েটা শক্ত করে ম্যাঘের নাক চেপে ধরল। নিঃশ্বাস নিতে না পেরে ম্যাঘ অস্থির হয়ে কাটা মুরগির মতো দাপাদাপি করতে লাগলো। রোদ মেয়েটাকে বারবার অনুরোধ করছে ওকে ছেড়ে দিতে, কিন্তু সে শুনছে না। রোদ এক পর্যায়ে অসহায় হয়ে অঝরে কাটতে লাগলো। ওর কলিজাটার কষ্ট সে আর দেখতে পাচ্ছে না। নিঃশ্বাস না নিতে পেরে মেঘের চোখ উল্টো, প্রাণ যায় যায় অবস্থা। মেয়েটা মেঘের নাক ছেড়ে গাল চেপে ধরে শাসিয়ে চলে গেল। ম্যাঘ মুখে পাতা নিয়ে অস্পষ্ট সুরে কে যেন বলছে। ওর চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। ম্যাঘের করুণ অবস্থা দেখে রোদ ছটফট করে অসহায় কণ্ঠে বলল, মেঘ, মেঘ শোন আমার কলিজাটা, ভাই একটু তাকাও আমার দিকে। এই মেঘ, দা ভাই তোমাকে ডাকছে, শুনবে না তুমি? আমি কষ্ট পাবো তাহলে। এই মেঘ। ম্যাঘের শরীর ধীরে ধীরে অস্বর হয়ে আসছে। ভয়ে ওর মস্তিষ্ক অক্সিজেনের পরিমাণ কমে জ্ঞান হারানোর উপক্রম। রোদ বেকুল হয়ে ম্যাঘকে বারবার ডাকছে, কিন্তু ম্যাঘের কোনো সারা শব্দ নেই। তখন একটা মেয়ে এসে রোদের পায়ের কাছে বসে পড়ল। তারপর আস্তে আস্তে উঠতে লাগলো। মেয়েটা শ্বাস টেনে রোদের শরীরের গন্ধ নিচ্ছে। রোদ রাগ, খুব বিরক্ত আর অসহায়ত্ব নিয়ে অন্যদিকে মুখ ঘুরে নিল। মেয়েটা ওর সাথে অদ্ভুত আচরণ করছে, শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, কখনো বা শার্টের কলার টেনে গলায় মুখ ডুবিয়ে দিচ্ছে, আবার কখনো মিষ্টি হেসে রোদের ঠোঁটে আঙুল বুলিয়ে দিচ্ছে। আর এই মেয়েটার কাণ্ড দেখে বাকিরা নিকটে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। রোদ চোখ বন্ধ করে মনে প্রাণে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। আল্লাহর সাহায্য ছাড়া ওদের এই পরিস্থিতি থেকে কেউ বাঁচাতে পারবে না। এরা নোংরা মস্তিষ্কের বদ্ধ উন্মাদ জঙ্গি। এরা শরীর নিয়ে খেলতে বেশ পছন্দ করে। এদের পোশাক আর ব্যবহার দেখে সেটা স্পষ্ট। তাছাড়া এরা মুসলিম ধর্মে নয়, এটাও নিশ্চিত। মেয়েটা আর ওদের শার্টের বোতাম খুলতে গেলে রোদ অনবরত নড়ে বাধা সৃষ্টি করলো। মেয়েটা রেগে নাক ফুলে শক্ত করে রোদের চুল খামচে ধরলো। রোদ প্রচন্ড ব্যথা পেলেও টুর শব্দ করলো না। রোদের জেদ দেখে মেয়েটা হেসে রোদের গালে ঠোঁট বোলালো। তারপর দাঁড়িয়ে থাকা মেয়েদের দিকে একবার তাকিয়ে শক্ত করে রোদের 2 চিবুক ধরে ঠোঁট স্পর্শ করলো। তাৎক্ষণিক রোদ ওর ঘাড় ঘুরে বমি করতে লাগলো। মেয়েটা দাঁতে আর ঠোঁটে কালো কেশব লেগে আছে, আর সেটা থেকে বিশ্র একটা পচা গন্ধ আসছে। গন্ধটাতে রোদের প্যাটের নাড়ি ফুঁড়ে মুচড় দিয়ে উঠছে। জঙ্গি মেয়েরা কালো জিনিসটা লিপস্টিক হিসেবে ব্যবহার করে, আর এটা বন্য শূকরের কলিজা বেটে রোদে শুকিয়ে তৈরি করা হয়। রোদে শুকানোর পর কালো হয়ে গেলে ওরা ঠোঁটে লাগায় এবং মনে করে এটা ঠোঁটে লাগালে পুরুষরা খুব সহজে ওদের প্রতি আকৃষ্ট হয়, কারণ ওদের জাতের পুরুষরা এটার জন্য পাগল। কিন্তু রোদের বমি করা দেখে মেয়েটা প্রচন্ড বিরক্ত হয়ে চলে গেল। তখন আরেকজন এসে ম্যাকের প্যান্ট খুলতে লাগলো। ম্যাক ছটফট করে উস করে শব্দ করে মাথা নাড়িয়ে নিষেধ করছে, কিন্তু সে শুনল না, বরং পাত্র এগিয়ে ইশারায় ম্যাককে প্রস্তাব করতে বলল। রোদ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ম্যাক প্রস্তাব করছে না দেখে মেয়েটা রেগে একটা থাপ্পড় মারলো। পুনরায় থাপ্পড় খেয়ে ম্যাক ভয়ে আর কুকড়ে গেল। রোদ অন্যদিকে তাকিয়ে সমানে অঝরে অশ্রু ঝরাচ্ছে। নিজেকে এতটা অসহায় ওর কখনো লাগেনি। ম্যাক চোখ বন্ধ করে প্রস্রাব করলে সেটা নিয়ে মেয়েটা চলে গেল। ওরা মদের সঙ্গে বাচ্চাদের প্রস্রাব মিশিয়ে পান করে। ওদের ভাষ্যমতে বাচ্চা হচ্ছে ঈশ্বরের আরেকটা রূপ, তাই বাচ্চাদের প্রস্রাবও খুব পবিত্র। তাছাড়া বাচ্চাদের প্রস্রাব খেলে নাকি শরীরের উন্মাদনা বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন ধরে কাম শক্তি ধরে রাখা যায়। ওদের প্রস্রাব খাওয়া দেখে 2 ভাই আবার বমি করতে লাগলো। বমি করতে করতে ওদের কাহিল অবস্থা। রক্তে মাংসে গড়া মানুষ যে এতটা নোংরা হয় ওদের জানা ছিল না।
জঙ্গিরা গোল হয়ে বসে মদ খাচ্ছে আর নিজেদের মধ্যে কি সব আলোচনা করছে। ওদের দিকে তাকিয়ে রোদের ভয়টা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জঙ্গিরা আলোচনা করে সিদ্ধান্ত নিল তারা আগে ম্যাককে বলি দিবে, তারপর ম্যাঘের পবিত্র রক্ত দিয়ে ওদের কাম দেবতার আরাধনা করবে এবং ম্যাঘের মাংস দিয়ে তৃপ্তি করে ভুরিভোজ করবে। তারপর কথা উঠল রোদকে নিয়ে কিছু বলার আগে কয়েকজন মেয়ে তাদের ইচ্ছের কথা জানালো। কথাটা শুনে জঙ্গি ছেলেরা উচ্চ শব্দে হেসে উঠল। রোদের মতো টকবগে যুবক পেয়ে মেয়েরা হাতছাড়া করতে চাচ্ছে না, তাই তারা এই সুযোগের ফায়দা উঠাতে চাচ্ছে। আলোচনায় বসে নোংরা মস্তিষ্কের মানুষগুলো নোংরা পরিকল্পনা সমাপ্ত করলো। তারপর ঠিক হলো রোদের সঙ্গে ওই মেয়েগুলো যথাশীঘ্রই ঘনিষ্ঠ হবে, তারপর তাকে বলি দেওয়া হবে। জঙ্গি প্রধান আঙ্গুলের ইশারায় অন্য জঙ্গিদের কিছু একটা বোঝালো। তখন দুইজন গিয়ে ম্যাঘের হাতের বাঁধন খুলে দিল। রোদ কিছু একটা আন্দাজ করতে পেরে বারবার জিজ্ঞেস করছে, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? কি হলো বলুন। মেঘ। ততক্ষণে ম্যাঘের জ্ঞান হারানো শরীর মাটিতে লুটিয়ে পড়েছে। ওই দুজন মেয়ে ম্যাঘকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে বলি কাঠে শুয়ে দিল, আর একজন এসে রোদের মুখটা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিল। রোদ শত চেষ্টা করেও আর কিছু বলতে পারছে না, শুধু পানি ছাড়া মাছের মতো দাঁড়িয়ে অসহায়ভাবে ছটফট করছে। তারপর সজোরে পানি ছুঁড়ে মেরে ম্যাঘের জ্ঞান ফেরানো হলো। ম্যাঘ ওর সামনের জনের হাতে ধারালো রামদা দেখে ভয়ে থরথর করে কাঁপছে। রামদা ধরা ব্যক্তি বাঁকা হেসে ম্যাঘের আঙ্গুলে পুঁজ দিল, আর সেই পুঁজে ম্যাঘের আঙ্গুল কেটে গলগল করে রক্ত গড়ে গেল। ম্যাঘ ব্যথায় চিৎকার করে কেঁদে উঠল। এতটুকু দেখে রোদের মস্তিষ্ক অকেজো হয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সূর্য তার রক্তিম আভা ছড়িয়ে নতুন দিনের সূচনা করলো। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনের আগমনে প্রকৃতি পুনরায় নিজের প্রকৃত রূপে ফিরে এসেছে। মৃদু বাতাস, বন পাখিদের কলরব, মাথার উপরে স্বচ্ছ নীল আকাশ আর সবুজের সমারোহে অপরূপ এক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। কাক ডাকা ভরে কয়েকজন পাহাড়ি তরুণী পাহাড়ের চূড়ায় উঠছে। এই পথ দিয়ে তারা রোজ আসা যাওয়া করে। এরা পাহাড়ের উপরে ছোট ছোট দোকানগুলোতে হরেক রকমের জিনিস বিক্রি করে। কত শত পর্যটকেরা এসে তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনে। সেখানে সারি সারি দোকানগুলোতে তাঁতের শাড়ি, গামছা, থামি, আচার, ফল পাকড়, শামুকের তৈরি মালা, দুল সহ আরো নানান জিনিস পাওয়া যায়। সুলভ মূল্যের কারণে ক্রয় বিক্রয় ভালোই হয়। একদল তরুণীর পেছনে সারিতে দুজন গল্প করতে করতে যাচ্ছিল। তাদের একজনের হঠাৎ চোখ গেল জঙ্গলের দিকে। তরুণী থমকে দাঁড়িয়ে ওর পাশের জনকে আঙ্গুলে খোঁচা বেড়ে বলল, বউ, ওটা কি লে? দেখে তো মানুষ মনে হচ্ছে। কই? মুন নামের মেয়েটি ওর পাশের জনকে জঙ্গলের দিকে ইশারা করলো। মেয়েটি সেদিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুনকে নিয়ে জঙ্গলের দিকে পা বাড়ালো। ওরা সেখানে পৌঁছে দেখলো একটা ছেলে অজ্ঞান অবস্থায় উপর হয়ে মাটিতে পড়ে আছে। ছেলেটার সাদা শার্ট রক্তে ভিজে চুপচুপে হয়ে গেছে। মুন রক্ত দেখে নাক ছিটকে দুই পা পিছিয়ে গেল। ওর পাশের মেয়েটি মৃদু স্বরে বেশ কয়েকবার ছেলেটাকে ডাকলো। ছেলেটার কোনো সারা শব্দ নেই, সে একই অবস্থায় মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। মুন আশেপাশে একবার চোখ বুলিয়ে সতর্কতার কণ্ঠে বলল, বউ, চল আমরা পালাই। এ তো মনে হয় মলা মানুষ। উফ, চুপ কর। কথাটা বলে মেয়েটা বসে অনেক কষ্টে রোদকে চিৎ করলো। রোদের মুখে কষ্টের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মেয়েটি রোদের নাকে, বুকে, কান পেতে নিঃশ্বাসের গতি পরীক্ষা করলো। তারপর মনের থেকে পানি নিয়ে মেয়েটি রোদের মুখে পানির ছিটা দিল। রোদের নিঃশ্বাস ধীর গতিতে চলছে। মেয়েটি ওর দুই হাত দিয়ে আস্তে আস্তে রোদের বুকে চাপ দিল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। মেয়েটি উপায় না পেয়ে ঘাড় ঘুরিয়ে মনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মন নাবোধক মাথা নাড়িয়ে মেয়েটিকে নিষেধ করছে। মন বুঝতে পেরেছে ওর বউয়ের তাকানো মানে। মনের নিষেধ অগ্রাহ্য করে মেয়েটির চোখ বন্ধ করে রোদের নাক চেপে ধরে রোদের ঠোঁটে ঠোঁট রাখলো। মন ওর বউয়ের কাজে চোখ বড় বড় করে তাকিয়ে একটা পা পিছিয়ে গেল। সে বিস্ময়কর দৃষ্টি নিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি রোদকে কৃত্রিম শ্বাস দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছে। সূর্যের তাপে মেয়েটির নাকে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ঘামটুকুতে শিশির বিন্দুর মতো অদ্ভুত এক সৌন্দর্য লুকায়িত আছে। মেয়েটি পরপর দুইবার চেষ্টা করে ব্যর্থ হলো। হার না মেনে সে পুনরায় চেষ্টা করায় রোদ মৃদুভাবে নড়ে উঠল। রোদকে নড়তে দেখে আবার শ্বাস দিয়ে নাক ছেড়ে দিল।
রোদ পরপর জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। মেয়েটি রোদের মুখে পানির ছিটা দিয়ে বুকে হালকা ভাবে চাপ দিতে লাগলো। রোদ হা করে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। রোদকে নিঃশ্বাস নিতে দেখে মেয়েটি মৃদু হেসে ধীর কণ্ঠে ডাকলো, শুনছেন? এই যে, কি হয়েছে আপনার? রোদ ধীরে ধীরে একবার চোখ খুলে আবার চোখ বন্ধ করে নিল। ওর শরীরে উঠে বসার শক্তিটুকু অবশিষ্ট নেই। পুরো শরীরে অসহ্য ব্যথায় জর্জরিত সে। চোখ দুটো ক্লান্ত হয়ে বুঝে আসছে। কালকে মেঘের ওই অবস্থায় দেখে রোদের মস্তিষ্ক অচল হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরে জঙ্গিরা এসে পানি ঢেলে ওকে সজাগ করেছিল। রোদ সজাগ হয়ে বারবার আকুতি মিনতি করে মেঘের কথা জিজ্ঞাসা করছিল। ওরা কিছু বলছিল না, শুধু উচ্চ শব্দে হাসছিল। তখন আচানক একটা মেয়ে এসে বৃষ্টিভাবে রোদের পুরো শরীরে হাত বুলাতে লাগলো। রোদ এসব সহ্য করতে না পেরে রেগে মেয়েটার মুখে একদলা থুতু ছুঁড়ে মারলো। ওর এই কাজে বাকিটা রেগে রোদকে চামড়া জাতীয় কিছু দিয়ে মারতে লাগলো। সেটা দিয়ে মারার সঙ্গে সঙ্গে রোদের শরীরের চামড়া ফেটে রক্ত গড়ে গেল। তখন রোদের মুখ দিয়ে একটা কথাই বেরিয়েছিল, মা। ওদের মারের চোটে এক পর্যায়ে রোদ পুনরায় জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে ওর আর কিচ্ছু মনে নেই। মেঘের কথা স্মরণে আসতে রোদ উঠতে চেষ্টা করেও ব্যর্থ হয়। মেয়েটি রোদের হাতের বাঁধন খুলে ওকে উঠে বসতে সাহায্য করলো। রোদ আশেপাশে চোখ বুলিয়ে চিৎকার করে মেঘের নাম ধরে ডাকলো, কিন্তু মেঘকে কোথাও দেখা যাচ্ছে না। বলির জায়গায় রক্ত। রোদ চিৎকার করে কেঁদে উঠল। মন ভারত চোখে রোদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এ মানুষটা পাগল নাকি? এমন করতে কেন? আমাকে কামড়ে দিবে না তো? মন দাঁত দিয়ে নখ কেটে পেছাতে পেছাতে দৌড়ে পালালো। রোদ উঠে ঘুরে হেঁটে সব জায়গায় ম্যাককে খুঁজতে লাগলো। মেয়েটা রোদের পেছনে পেছনে যাচ্ছে আর চিন্তিত স্বরে বলছে, এই যে, আপনি থামুন। আপনার পায়ে থেকে রক্ত বের হচ্ছে। কি খুঁজছেন আমাকে বলুন। আমার ছোট্ট ভাই, ওরা আমার ভাইকে বলি। এতটুকু বলে রোদ আর কিছু বলতে পারলো না। ওর চোখ দিয়ে ছুড়ে ছুড়ে গেল কয়েক ফোঁটা অশ্রুবিন্দু। রোদ পাগলের মতো ম্যাককে ডাকছে আর এদিক সেদিক খুঁজছে। ওর শরীরে অসহ্য ব্যথা নিয়েও আপ্রাণ চেষ্টা করছে ম্যাককে খোঁজার। অজানা একটা ভয়ে রোদের বুকটা দুরু দুরু কাঁপছে। সে মনে প্রাণে আল্লাহর কাছে প্রার্থনা করছে ওর নিষ্ঠুর মন যেটা ভাবছে সেটা যেন না হয়। মেয়েটা রোদের সঙ্গে বলির স্থানে গিয়ে দেখলো সেখানে কিছু নেই, তবে কারো রক্ত পড়ে আছে। আর রক্ত দেখে মনে হচ্ছে কাউকে জবাই করা হয়েছে। রোদ থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দূরে একটা বস্তা দেখতে পেল। সে কিছু একটা ভেবে বস্তা খুলে দেখলো পচা শূকরের মাংস। পচা মাংসের গন্ধে এসে প্যাট চেপে ধরে বমি করতে লাগলো। সেই গন্ধে বমির সাথেও নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার উপক্রম। খালি পেটে বমি করা যে কত কষ্টকর সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। মেয়েটি দৌড়ে গিয়ে পানি এনে রোদের দিকে পানি এগিয়ে দিল। রোদ কুলি করে চোখে মুখে পানি দিয়ে ওখানে ঝপ করে বসে পড়ল। ওর শরীরটা আর চলছে না। এখন নিজের শরীরের ভারটুকু ওর অসহ্য লাগছে। সে খুব করে চাচ্ছে এই মুহূর্তে মৃত্যু এসে ওর দুয়ারে কড়া নাড়ুক। ওর প্রাণ পাখিটা উড়ে যাক অচেনা এক পথের পাকে। সে সাদরে গ্রহণ করতে চাচ্ছে ওর মৃত্যুটাকে, কারণ ম্যাককে ছাড়া ওর বাঁচার ইচ্ছেটুকু যে এখানেই শেষ। রোদের দিক থেকে চোখ সরাতে মেয়েটার চোখ পড়ল বস্তার পাশে থাকা রক্তের ফুটার দিকে। সে রক্তের ফুটা অনুসরণ করে জঙ্গলের দিকে কয়েক ধাপ এগিয়ে গেল। তারপর কিছু দূর যেতেই দেখতে পেল একটা ফুটফুটে বাচ্চার অর্ধ শরীর মাটিতে পুঁতে রাখা। বাচ্চাটার শুধু মাথাটুকু বেরিয়ে আছে আর বুক অবধি মাটি দিয়ে ঢাকা। মেয়েটা চিৎকার করে রোদকে বলল, এই যে, শুনছেন? এখানে আসুন। এখানে একটা বাচ্চাকে পেয়েছি। কথাটা শুনে রোদ দ্রুত পায়ে হেঁটে সেখানে গেল। মেঘের এই অবস্থা দেখে রোদ পাগলের মতো হাত দিয়ে মাটি সরাতে লাগলো। মেয়েটি রোদের সাথে হাত লাগালো। তারপর দুজনে মিলে অনেক কষ্টে ম্যাককে উদ্ধার করলো। রোদ ম্যাককে বুকে জড়িয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, ভাই, এই ভাই, মেঘ আমার শোনাটা কথা বল। দা ভাই ডাকছে তো, কলিজাটা ওঠ। এই মেঘ, আমার কথা শুনতে পাচ্ছিস? এই মেঘ, মেঘ। মেঘের সারা শব্দ নেই। মেয়েটি পানি এনে মেঘের মুখে ছিটিয়ে বলল, ওর মুখে দ্রুত কৃত্রিম শ্বাস দেন, ধীর গতিতে। এখনো শ্বাস চলছে। মেঘের এই অবস্থা দেখে রোদের মাথা কাজ করছে না। মেয়েটিকে ধাক্কা দিয়ে পুনরায় একই কথা বলল। রোদ নিজেকে সামলে মেঘের নাক চেপে কৃত্রিম শ্বাস দিতে লাগলো। আর মেয়েটি মেঘের বুকে ধীরে ধীরে চাপ দিতে লাগলো।
এক পর্যায়ে ম্যাখের শরীর মৃদুভাবে কেঁপে উঠল। মেয়েটি ম্যাখের মুখে পানির ছিটা দিয়ে ডাকতে লাগলো। ম্যাখ ধীরে ধীরে তাকিয়ে চোখ বন্ধ করে আবার তাকালো। রোদকে দেখে ম্যাখ মৃদু স্বরে বলল, দা ভাই কষ্ট হচ্ছে। এই তো আমি সোনা, তাকাও তাকাও আমার দিকে। ম্যাঘ আবার চোখ বন্ধ করে নিয়েছে। রোদ ম্যাঘের গালে হাত রেখে আদরের সুরে ডেকে যাচ্ছে। মেঘের অসার শরীর রোদের বুকে লেপ্টে আছে। মেয়েটি জানে এই জায়গাটা ওদের জন্য নিরাপদ নয়, তাই সে রোদকে বলল, পাহাড়ের নিচে আমার বাড়ি, আপনারা আমার বাড়িতে চলুন, এই জায়গাটা কারোর জন্যই নিরাপদ নয়। কথাটা শুনে রোদ আর কিছু ভাবল না। সে রক্তাক্ত এবং ব্যথাযুক্ত শরীরে ম্যাককে কোলে তুলে নিল। মেয়েটি ওর ব্যাগ নিয়ে ওদের সামনে সামনে হাঁটতে লাগলো। রোদ অনেক কষ্টে ম্যাককে কোলে নিয়ে নিচে নেমে ধীর পায়ে এগিয়ে গেল পাশের পাহাড়ের দিকে। মেয়েটির বাড়ি পাশের ছোট একটা পাহাড়ের নিচে। বাঁশ, টিন আর ছনের তৈরি ছোট একটা বাড়ি। মেয়েটি রুমের দরজা খুলে ম্যাককে খাটে শোয়াতে বলে গেল পানি আনতে। রোদ অতি সাবধানে ম্যাককে খাটে শুয়ে দিল। মেয়েটি বালতিতে পানি এনে ম্যাঘের মাথায় পানি ঢেলে শরীর মুছে দিল। রোদ অশ্রু ঝরিয়ে আদরের সুরে ম্যাককে ডাকছে আর হাত পা তেল দিয়ে মালিশ করছে। বেশ কিছুক্ষণ পর ম্যাক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ভারত কণ্ঠে দা ভাই বলে চিৎকার করে ওঠে। রোদকে ওর সামনে দেখে ম্যাক ভয়ে রোদের বুকে হামলে পড়ল। দুজন ভাই একে অপরকে জড়িয়ে ধরে আঝরে কাঁদতে লাগলো। ওদের কান্না দেখে মেয়েটি নিঃশব্দে কাঁদতে লাগলো। ম্যাঘ রোদের বুকে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে অস্পষ্ট স্বরে বলছে, দা ভাই ওরা আমাকে খুব কষ্ট দিচ্ছে। দা ভাই বাঁচাও, আমাকে বাঁচাও। এই তো আমি সোনা, কিচ্ছু হবে না তোমার। এই তো আমি, তাকাও দেখো, দা ভাই তোমার সঙ্গে আছি। কথাটা বলে রোদ খেয়াল করলো জ্বরে ম্যাঘের শরীর থরথর করে কাঁপছে। রোদ ম্যাঘকে বুক থেকে সরিয়ে মৃদুভাবে ঝাঁকিয়ে আতঙ্কিত কণ্ঠে ডাকছে, কিন্তু ম্যাঘ ততক্ষণে জ্ঞান হারিয়ে রোদের বুকে লুটিয়ে পড়েছে। ম্যাঘকে কাঁপতে দেখে মেয়েটি কাঁথা আনার জন্য পা বাড়াতে একজন বৃদ্ধ মহিলা এসে কর্কশ কণ্ঠে বলে উঠলেন, আলো, তুই মরদ মানুষকে ঘরে আনছস কেন? লোক জানলে হামাকে থুতু দিয়া খেদাইয়া দিবি। এক্ষুনি করে বাহির কইরা দিয়ে কইতাছি, এক্ষুনি দে। আলো ওর দাদির কথা শুনে মুখ তুলে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। রোদের এদিকে কোনো খেয়াল নেই। সে উতলা হয়ে ম্যাঘের জ্ঞান ফিরাতে ব্যস্ত। বৃদ্ধ মহিলা রেগে আলোকে পুনরায় ধমকে কর্কশ কণ্ঠে বললেন, এই ছেমরি, আমার কথা কানে শুনতেছ না? দাদিমা, ওনারা খুব বিপদে পড়েছে, আর ছোট বাচ্চাটার অবস্থা খুব একটা ভালো না। কথাটা বলে আলো কাঁথাটা এনে ম্যাঘের শরীরে জড়িয়ে দিল। দাদিমা প্রচণ্ড রেগে ওর দিকে কটমট করে তাকিয়ে আছেন। আলোর শেষ কথাটা রোদের কানে পৌঁছাতে সে উঠে দাঁড়িয়ে বিনয় সুরে বলল, দাদিমা, আমরা অতি শীঘ্রই চলে যাব। আমার ভাইটার অবস্থা খুব একটা ভালো না, দয়া করে একটু সময় দেন আমাদের। রোদের কথা শুনে দাদিমার নজর গেল খাটের উপরে ম্যাঘের দিকে। ফুটফুটে একটা বাচ্চা শরীরে জখম নিয়ে অবচেতন হয়ে শুয়ে আছে। উনি দৃষ্টি সরিয়ে রোদকেও ভালো মতো খেয়াল করলেন। রোদের শার্টে রক্ত দেখে বুঝলেন ওরা সত্যি বিপদে পড়ে আশ্রয় চাচ্ছে। কেন জানি ওদের অবস্থার মায়াবী মুখ দেখে ওনার মনটা একটু নরম হলো। উনি আলোর দিকে তাকিয়ে বললেন, আলো, যা দৌড় দিয়া হাকিমরে ডাইকা আন, দে নারী দেখা বুঝুক বাচ্চাটা কিরকম অবস্থা। দাদির কথা শুনে আলো দৌড়ে গেল পাশের বাড়ির হাকিমকে ডাকতে। হাকিম হচ্ছেন এখানকার হাতুড়িয়া একজন ডাক্তার। উনি রোগের প্রতিষেধক হিসেবে গাছটা দিয়ে থাকেন। কখনো সেই প্রতিষেধক সীমিত সময়ে দ্রুত অসুখ সারে, আবার কখনো মারাত্মকভাবে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তবু এখানকার বিদ্যাহীন মানুষগুলো অগাধ বিশ্বাস নিয়ে ওনার চিকিৎসা গ্রহণ করেন। তাছাড়া পাহাড়ি অঞ্চলে সুচিকিৎসার কোনো উপায় নেই। রোদ এই ব্যাপারে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। সে মেঘের হাতে পায়ে তেল মালিশ করছে আর আদরে সুরে ডাকছে। চঞ্চল বাচ্চাটা ভয়ে চুপসে গেছে। হঠাৎ মেঘের হাতের কাটা অংশ দেখে রোদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে মেঘের হাতে অসংখ্য আদর দিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। মেঘ ওর বড্ড আদরের ভাই। সে ভুলে কখনো ওর গায়ে হাত তোলেনি, অথচ আজ মেঘের হাতের কাটা স্থানে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। দাদি দরজার পাশে দাঁড়িয়ে নিশ্চুপ হয়ে ওদের দেখছে। একটু পরে আলোর সঙ্গে একজন মধ্যবয়সী পুরুষ রুমে প্রবেশ করলেন। উনি মেঘের নাড়ি দেখে সবুজ রঙের তরল প্রতিশোধক দিলেন।
এবং গাছটা পেটে ওর ক্ষতস্থানে লাগাতে বললেন। তখন দাদি চিন্তিত সুরে রোদকে দেখিয়ে বললেন, হাকিম, এই পোলাডারে ওষুধপত্র দাও। এখন অবস্থা ভালো নয় মনে হইতাছে না? দিতেছি চাচি। হাকিম রোদকে প্রতিশোধক দিয়ে বিদায় নিলেন। রোদ চুপ করে মেঘের মুখের দিকে তাকিয়ে আছে। দাদি পানির পিক ফেলে ওদের বিশ্রাম নিতে বলে স্থান ত্যাগ করলেন। আলো খাবার এনে রোদের পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, ওকে খাইয়ে তাড়াতাড়ি ঔষধ খাইয়ে দেন। এগুলোতে কোনো সমস্যা হবে না তো? না মানে ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গেলে? আমরা এই চিকিৎসা নিয়েই এখনো বেঁচে আছি। এখানে বড় কোনো ডাক্তার হদিস পাবেন না। পাহাড়ি অঞ্চলের মেয়ে আমি, তাই প্রয়োজনে আমারও টুকটাক কিছু জানা আছে। আপনি চিন্তা করবেন না। আল্লাহ হাফেজ। রোদ আল্লাহর উপর ভরসা রেখে সম্মতিসূচক মাথা নাড়িয়ে আলোর কথা মেনে নিল। বেশ কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরল। সে গুটিসুটি হয়ে রোদের বুকে হেলান দিয়ে বসে আলোকে দেখছে। আলো মেঘকে তাকাতে দেখে ওর মাথায় হাত বুলিয়ে বলল, বাবু, খুব কষ্ট হচ্ছে? মেঘ উপর নিচ মাথা নাড়িয়ে ভাঙা কণ্ঠে বলল, আমার নাম বাবু না, আমার নাম মেহবুব। বাচ্চাটার কথা শুনে আলো মুচকে হেসে রোদের দিকে তাকালো। রোদ নিশ্চুপ হয়ে ম্যাককে বুকে আগলে ধরে বসে আছে। ম্যাক খুব চঞ্চল প্রকৃতির বাচ্চা বুঝে আলো মৃদু হেসে বলল, আমি তোমাকে মেঘ বাবু ডাকি? এই নামে ডাকলে তুমি রাগ করবে? ম্যাক ঘাড় ঘুরিয়ে রোদের দিকে একবার তাকিয়ে না বোধক মাথা নাড়ায়, অর্থাৎ সে রাগ করবে না। তারপর আলোর কথার ছলে রোদ ম্যাককে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। আলো ম্যাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। ম্যাক আলোকে দেখতে দেখতে ঘুমিয়ে গেল। আলো ব্যাপারটা খেয়াল করেও কিছু বলল না। আজ অনেকদিন পর ম্যাক দাভাই ছাড়া ওর মাথায় অন্য কারোর হাতের স্পর্শ পেল। আর এই স্পর্শে মা একটা আদরের ব্যাপার আছে। রোদ ম্যাঘের এভাবে তাকানোর মানে বুঝে চুপ ছিল। তবে আলোর সরল ব্যবহারে ম্যাক বেশ সন্তুষ্ট। তাই হয়তো ওর মনে খুব সহজে আলোর জন্য একটা টান সৃষ্টি হলো। ম্যাককে ঘুমাতে দেখে রোদ আলোর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমরা রিমঝিম রিসর্টে উঠেছি। আমাকে ওই রিসর্টের যাওয়ার রাস্তা দেখিয়ে দিলে খুব উপকৃত হতাম। আলো মেঘের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মন খারাপের সুরে বলল, আচ্ছা চলুন। দাদিকে বলে ওরা বের হতে ঝমঝম করে হঠাৎ বৃষ্টি শুরু হলো। যেতে না পেরে আগত্যা ওই রুমে গিয়ে বসতে হলো। আকাশে ঘন কালো মেঘ জমেছে। টিনের চালে বৃষ্টির শব্দ অনবদ্য এক সুর তুলেছে। ঢেউ ঢেউ টিন থেকে শব্দ করে গড়িয়ে যাচ্ছে বৃষ্টির ধারা। রোদ ঘুমন্ত ম্যাককে আবার শুয়ে দিয়ে রুমের ছোট জানালার পাশে বসলো। দূর প্রান্তরের সবুজ গাছগুলো দেখে মনে হচ্ছে কুয়াশাতে ঢাকা। মৃদু বাতাসে বৃষ্টি কয়েক ফোঁটা ছিটকে সে রোদের শরীরে পড়ল। রোদ দীর্ঘশ্বাস ফেলে দূরে প্রান্তরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে সে কল্পনা করেনি। রোদকে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে আলো নিঃশব্দে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ওকে দুপুরের রান্নার ব্যবস্থা করতে হবে। আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না আজ বৃষ্টি থামবে। দাদিমা ওনার রুমের দরজার সামনে বসে সুপারি কাটছেন। আলো খুদের ভাত উনুনে বসিয়ে কলার মোচা কাটতে বসলো। গতকাল বিকালে এসে দুটো কলার মোচা এনে একটা রেঁধেছিল, আর একটা অবশিষ্ট ছিল। এখন সেটাই রান্না করবে। সেই সাথে করবে শুটকি মাছের ভর্তা আর হলুদ ভর্তা। তাছাড়া এই মুহূর্তে বাড়িতে রান্নার মতো কোনো আনাজ নেই। দাদির পাশের রুমের দিকে একবার তাকিয়ে নিচু স্বরে আলোকে বললেন, শুনছিস, হেরা মনে হয় মেলা বড় লোক। আমাগো গরিবের খাউন কি হেরা খাইতে পারবো? তাও ঠিক, ওরা এসব খায় কি না তাও তো জানি না। মুনিরের মায়ের থেইকা 3টা ডিম আইনা হগরে ভুনা কইরা দে। আচ্ছা। কথাটা বলে আলো বৃষ্টির মধ্যে ভিজে বাইরের দিকে হাঁটা ধরল। শ্যাওলাযুক্ত সবুজ উঠোনে পা টেপে টেপে হেঁটেও হঠাৎ পা পিছলে সজোরে আছড়ে পড়ল। মৃদুস্বরে ও মা গো বলে বসে থাকা অবস্থায় আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল। কোথায় কাউকে না দেখে মুখ কাচুমাচু করে একাই উঠে দাঁড়ালো। আলোর পরনে থাকা কালো রঙের থামিতে কাদা লেপটে গেছে। সে ঘাড় ঘুরে বার দুয়েক রোদের বসে থাকার জানালার দিকে তাকালো। রোদকে না দেখে মুচকি হেসে এসে মন্দির বাড়ির দিকে পা বাড়ালো। ওই মানুষটা দেখলে সে খুব লজ্জা পেত। আলো যাওয়ার পর রোদ আড়াল থেকে বেরিয়ে আসলো। সে আলোকে পড়তে দেখে ওখান থেকে দ্রুত সরে গিয়েছিল, যাতে ওকে দেখে মেয়েটা লজ্জা না পায়। আর আচানক পড়ে গেলে সচরাচর সবাই আশেপাশে বুলিয়ে দেখে কেউ দেখলো কিনা।
পরে ব্যথা পাওয়ার থেকে মনে তখন লোক লজ্জার ভয়টা এসে চেকে ধরে। মেয়েটা ওদের জন্য অনেক করেছে, শুধু শুধু তাকে লজ্জা দেওয়ারই বাকি দরকার। আলো মনকে দেখে ওর পিঠে একটা কিল বসিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর বিচার পরে হবে, দাঁড়া, তোরে আগে একা হাতের কাছে পাই। উফ, এভাবে মারছো কেন আলুবু? আমি তো কিছু করিনি। আলো কটমট করে মনের দিকে তাকে মনের মায়ের কাছে গেল। ওনার থেকে 3টা মুরগির ডিম নিয়ে বাসায় ফিরে এলো। বৃষ্টি থামার নাম নেই, এখনো অঝরে বৃষ্টি ঝরে যাচ্ছে। রোদ মেঘের পাশে চোখ জোড়া বন্ধ করে শুয়ে আছে। প্রচন্ড ব্যথায় ওর শরীরেও জ্বর চলে এসেছে। আলো ডিম ভেজে রুমে ঢুকে দেখলো 2 ভাই শুয়ে আছে। আলো আমতা আমতা করে সামনে এগিয়ে মৃদু স্বরে বলল, শুনছেন, আপনিও ঔষধ লাগিয়ে নিন। কথাটা শেষ হতে না হতেই রোদ চোখ খুলে ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকালো। রোদের লাল বর্ণ চোখ দেখে আলোর কথা বন্ধ হয়ে গেছে। ওর থমকে যাওয়া মুখ দেখে রোদ মৃদু হেসে বলল, সমস্যা নেই, আমি ঠিক আছি, উঠুন, রান্না হয়ে গেছে, হাত মুখ ধুয়ে নিন। রোদ উঠে দাঁড়ালো। আলো নতুন গামছার পানি রোদকে এগিয়ে দিয়ে সেখান থেকে সরে আসলো। সে খাবার নিয়ে রুমে গিয়ে ধীর কণ্ঠে ম্যাককে ডাকছে। ম্যাক ঘুমের ঘুরে আলোর হাতটা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আম্মু, তোমার শরীরে মা গন্ধটা আমি খুব মিস করি। আমাকে রেখে আর যেও না আম্মু, প্লিজ যেও না। ম্যাক বিড়বিড় করে কয়েকবার কথাটা বলে আবার ঘুমে গেল। আলো হতবাক হয়ে ওর হাতের দিকে তাকিয়ে আছে। ম্যাক শক্ত করে ওর বুকের সাথে আলোর হাতটা আঁকড়ে ধরে আছে। রোদ হাত মুখ ধুয়ে এসে আলোকে ওভাবে বসে থাকতে দেখে দাঁড়িয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে হাতের গামছাটা মেলে দিয়ে সাবধানে আলোর হাতটা ম্যাঘের থেকে ছুটে দিল। রোদ আদরের সুরে ম্যাককে ঘুম থেকে তুলে উঠে বসালো। আলো যত্ন করে খাবার দিল। রোদ একটা প্লেটে খাবার নিয়ে 2 ভাই একসঙ্গে খাচ্ছে। রান্না মজার হলেও জ্বরে ওদের খাওয়ার কোনো রুচি নেই। যে ম্যাঘ পছন্দের খাবার না পেলে চিৎকার করে বাড়ি মাথায় করে, সেই ম্যাঘ বিনা বাক্যে চুপ করে এগুলো খাচ্ছে। ওদের খেতে দিয়ে আলো গোসলে চলে গেল, কিন্তু অজানা কারণে ম্যাঘ ওকে ঝুঁকি মেরে আলোকে খুঁজছে। ততক্ষণে বৃষ্টিও থেমে গেছে। আলো গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে রুমে এসে দেখে ওদের খাওয়া হয়ে গেছে। আলো কিছু বলার আগে রোদের সঙ্গে ওর চোখাচোখি হয়ে গেল। কয়েক সেকেন্ডে তাকিয়ে দুজন দ্রুত চোখ সরিয়ে নিল। ম্যাঘ ঘাড় ঘুরিয়ে একবার রোদের দিকে তাকাচ্ছে, তো একবার আলোর দিকে তাকাচ্ছে। আলোর অস্বস্তির কারণটা বুঝতে পেরে রোদ আগে বলল, বৃষ্টি থেমে গেছে, আমরা এখন গেলে কি অসুবিধা হবে? জি না, একটু অপেক্ষা করুন, আমি আসছি। কথাটা বলে আলো একটু প্লেট নিয়ে দ্রুত বেরিয়ে গেল। চুল মুছে দাদের সাথে খেয়ে গেল মন্দের বাড়ি। সে যতক্ষণ না ফিরবে মনকে এখানে থাকতে বলল। তারপর হাতের কাজ সেরে চুলে খোপা করে মাথায় ওড়না টেনে ওদের নিয়ে বের হলো। রোদ বিনয় সুরে তাদের উপকারের কৃতজ্ঞতা জানিয়ে বেরিয়ে পড়ল। রোদ ম্যাককে কোলে নিয়ে ধীর পায়ে হাঁটছে। পাহাড়ের নিচে আলোর বাড়ি হওয়াতে আর পাহাড়ে ওঠা লাগলো না, তবে কাদার মধ্য হেঁটে যেতে একটু কষ্ট পোহাতে হচ্ছে। বেশ কিছুক্ষণ হেঁটে সন্ধ্যার পূর্বে ওরা রিসোর্টে পৌঁছে গেল। তখন আবার অঝরে বৃষ্টি ঝরা শুরু হলো। রোদ আলোকে সঙ্গে নিয়ে ওদের বুকিং করা রুমে চলে গেল। আলো সোফায় বসে চোখ বুলিয়ে রুমটা দেখছে। রোদ ম্যাককে শুয়ে দিয়ে শার্ট বদলে নিচে চলে গেল। রিসর্টের ব্যবস্থাপকের সাহায্য নিয়ে ওর অফিসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলো। ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে রোদ কল কেটে বলল, এখানে জরুরিভাবে কোনো ডাক্তার পাওয়া যাবে? জি স্যার, আমি ব্যবস্থা করছি। কথাটা বলে উনি দ্রুত স্থান ত্যাগ করলেন। আর রোদ মৃদু পায়ে হেঁটে ওদের রুমে গেল। ততক্ষণে আলো ম্যাকের ড্রেস বদলে ফ্রেশ করে দিয়েছে। আধা ঘন্টার মধ্যে একজন ডাক্তার এসে রুমে উপস্থিত হলেন। উনি ম্যাকের হাতে পায়ে কপালে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলেন। কিন্তু বিপত্তি বাঁধল ম্যাককে ইনজেকশন দেওয়া নিয়ে। সে কোনোভাবেই ইনজেকশন দেবে না, বরং ইনজেকশন দেখে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, দা ভাই, ইনজেকশন দিতে নিষেধ করো, না হলে আমি কিন্তু ওনাকে কামড়ে দেব। রোদ ম্যাককে বুকে জড়িয়ে ধরে ডাক্তারকে ইশারা করে ম্যাককে বলল, আমি পিঠে খুব ব্যথা পেয়েছি, তুমি নড়লে আমি আরো বেশি ব্যথা পাবো। রোদের কথা শুনে ম্যাক নড়াচড়া বন্ধ করে দিল। ডাক্তার ইনজেকশনের সুচ ফুটাতেই ম্যাক কেঁপে উঠে ফুপিয়ে কেঁদে দিল। আলো রুমের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে ওদের দেখছে। রোদ ব্যথা ভাবে শুনে ম্যাক ভয় পেলেও আর নড়ল না। কি অদ্ভুত টান! রোদ ম্যাককে শুয়ে দিয়ে আর চোখে একবার আলোর দিকে তাকালো। ডাক্তার উঠে দাঁড়াতে আলো মুখ কাচুমাচু করে রোদকে দেখে বলল, উনিও খুব ব্যথা পেয়েছে,
ওনারও চিকিৎসা নেওয়া প্রয়োজন। আলোর কথা শুনে উপস্থিত সবাই ওর দিকে তাকালো। ডাক্তার রোদের সমস্যার কথা শুনে শার্ট খুলে শুয়ে পড়তে বলল। রোদ তাই করলো। রোদের পিঠের দিকে তিনজনই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত গভীর জখম নিয়ে রোদ এতক্ষণ অব্দি স্বাভাবিক ছিল, আর এখনো আছে। ডাক্তার বসে রোদের পিঠে ড্রেসিং করতে লাগলো। ম্যাক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রোদের চুলে হাত বুলিয়ে বলল, কষ্ট হচ্ছে দা ভাই। রোদ ম্যাঘের হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে ছলছল চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, না সোনা, আমি ঠিক আছি। ওদের কথা শুনে আলোর চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রোদ আর ম্যাঘ একই বৃন্তের প্রাণবন্ত দুটো ফুল, আর ফুল দুটোর ভালোবাসা নামক শাখাকে আঁকড়ে ধরে একে অন্যের জন্য বেঁচে আছে। ওদের ভালোবাসা দেখে বোঝা যায় ওরা দুই ভাই একে অন্যের প্রাণ। এজন্য হয়তো একজনের কষ্ট দেখলে আরেকজনও কষ্টে দুমড়ে মুচড়ে যায়। ওদের ভালোবাসা দেখে আলোর কেন জানি চোখ দুটো ভিজে গেল। সে অন্যদিকে ঘুরে সতর্কতার সাথে চোখ মুছে নিল। ডাক্তার আলোকে চোখ মুছতে দেখে মুচকি হেসে বললেন, মিসেস চিন্তা করবেন না, আপনার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আমি মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো শুধু সময় মতো খাওয়াবেন। কথাটা বলে উনি পুনরায় ড্রেসিং করাতে মনোযোগ দিলেন। আর আলো এই কথা শুনে বিস্ময়কর দৃষ্টি নিয়ে ডাক্তারের দিকে তাকালো। রোদ ওর স্বামী? এটা কেমন কথা? বলা নেই কওয়া নেই, ডাক্তার আকস্মাৎ অচেনা একজনকে ওর স্বামী বলে দিলেন। তাছাড়া উনি ওদের ব্যাপারে কিছু জানেনও না, অথচ অনুচিত একটা কথা বলে বসে থাকলেন। তবে রোদের মধ্যে কোনো জড়তা বা সংকোচ দেখা গেল না। সে নিশ্চুপ হয়ে বালিশে মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে। ওর এখন অযথা কথা বাড়াতে ইচ্ছে করছে না। এত ধাকল শরীরেও আর কুলাচ্ছে না। ওর সহ্য ব্যথায় ওর পুরো শরীর যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। তাছাড়া ডাক্তার বললেই তো আর হয়ে গেল না। তবে রোদের খুব ইচ্ছে করলো এখন পাশ ফিরে আলোর মুখভঙ্গিটা দেখতে। আচ্ছা, মেয়েটা কি এখন লজ্জা পাচ্ছে নাকি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে? এই কথা রোদের জানতে ইচ্ছে করলেও তাকালো না, বরং তাৎক্ষণিক ওর এই অযৌক্তিক ইচ্ছেটাকে দমিয়ে নিল। কারণ সব ইচ্ছেকে প্রাধান্য দিতে নেই। কিছু কিছু সময় ইচ্ছেকে প্রাধান্য দিলে সর্বনাশা কিছু ঘটার প্রবল আশঙ্কা থাকে। এর মধ্যেও ম্যাক কি বুঝলো কে জানে। সে আলোর মুখের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে ফিক করে হেসে দিল। ম্যাককে এভাবে হাসতে দেখে আলো করুণ দৃষ্টিতে তাকালো। এখন এই বাচ্চাটাও ওকে দেখে মজা নিচ্ছে। হাসতে হাসতে ম্যাঘের হঠাৎ চোখে পড়লো ডাক্তারের দিকে। ডাক্তারের হাতে আরো দুটো ইঞ্জেকশন দেখে ম্যাঘ একটু পেছনে সরে উচ্চ শব্দে বলল, আবার তোমার ভাইয়াকে দিব। ম্যাঘ ভ্রুকুচকে কিছু একটা ভেবে আকাপটে বলল, আপনি কি ওষুধের নাম ভুলে গেছেন? মানে হচ্ছে আপনি ওষুধের নাম ভুলে শুধু শুধু আমাদের ইঞ্জেকশন দিচ্ছেন। ইঞ্জেকশনে মেলা ভয় পাচ্ছি। গোল গোল ওষুধ দিলেই তো হয়। ম্যাঘের কথা শুনে ডাক্তার শব্দ করে হেসে রোদকে পরপর দুটো ইঞ্জেকশন দিলেন। তারপর ওষুধ লিখে কিছু পরামর্শ দিয়ে উঠে দাঁড়ালেন। রোদ শুয়ে থাকা অবস্থায় ঘাড় ঘুরিয়ে আলোকে বলল, ওই ট্রলিতে ক্যাশ টাকা আছে, ওনাকে দাও। হ্যাঁ আমি। রোদ ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলল, তুমি? আলো মুখ কাচুমাচু করে টাকা বের করে ডাক্তারকে দিল। ডাক্তার টাকা নিয়ে হাসি মুখে বিদায় নিয়ে প্রস্থান করলেন। রোদ রিসেপশনে ফোন করে একজন ওয়েটারকে ওদের রুমে পাঠাতে বলল। পুরো রুম জুড়ে এখন পিনপতন নীরবতা। তখন আলো গুটিসুটি পায়ে রোদের সামনে দাঁড়িয়ে মৃদুস্বর বলল, আপনারা বিশ্রাম নিন, আমার এখন ফিরতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাছাড়া সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকারে তোমার যাওয়াটা ঠিক হবে না। রোদের কথা শুনে আলো জানালা দিয়ে বাইরে তাকালো। সত্যি এখনো বৃষ্টি থামেনি, বরং বৃষ্টির সাথে ঝড়ো বাতাস বইছে। আলো উপায় না পেয়ে কাচুমাচু করে সোফায় গিয়ে বসলো। ম্যাঘ বালিশে হেলান দিয়ে মিটিমিটি হেসে আলোকে দেখছে। আলো যেতে না পারাতে ওর খুব খুশি লাগছে। তখন ওয়েটার এসে ওদের রুমের দরজায় নক করলো। আলো উঠে দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো। রোদ ওয়েটারকে দেখে উঠে বসে টাকা আর প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বলল, এই মেডিসিনগুলোর ব্যবস্থা করুন। যদিও আমি শুনেছি আপনাদের কাছে মেডিসিনের ব্যবস্থা থাকে। জি স্যার, তবে এখন সবগুলো না পেলে যেগুলো পাবেন নিন আসুন, আর আমাদের রাতের খাবার রুমে পাঠিয়ে দিবেন। ওয়েটার আর চোখে একবার আলোর দিকে তাকিয়ে জি স্যার বলে স্থান ত্যাগ করলো। রোদ ম্যাঘের দিকে একবার তাকিয়ে উঠে কিছু খাবার ম্যাঘের সামনে রাখলো। বাচ্চাদের খাবার আর কি। এই রিসোর্টে ওঠার সময় রোদ এগুলো কিনে এনেছিল।
কারণ ম্যাক সারাদিন টুকটাক এটা ওটা খেতে থাকে। পছন্দের চিপসের প্যাকেট দেখে ম্যাকের মুখে হাসি ফুটল। সে খুশিতে গাদা গাদা হয়ে আলোর দিকে তাকিয়ে রোদকে বলল, দা ভাই দোয়া করছি আমি যেন মিষ্টি একটা বৌমনি পাই। ম্যাকের দুষ্টুমি বুঝতে পেরে রোদ আর কথা বাড়ালো না। ম্যাক দিন দিন খুব পাকা হয়েছে। সে ছোট হয়ে বড় ভাইকে কথায় খোঁচা মারছে। সামনের সোফায় আলোকে মাথা নিচু করে বসে থাকতে দেখে ম্যাক মিষ্টি হেসে বলল, ওই মিষ্টি শুনছো, এখানে বসো। এই কথা শুনে রোদ ম্যাকের দিকে একবার ঘাড় ঘুরে তাকিয়ে আলোর দিকে তাকালো। ম্যাকের এমন সম্বোধন আলো অবাক হলেও কিছু বলল না। সে উঠে ম্যাকের পাশে গিয়ে চুপটি করে বসলো। রোদ পানির বোতল ম্যাকের পাশে রেখে পাশ ফিরে আবার শুয়ে পড়ল। ম্যাক খাবারের প্যাকেট আলোর দিকে এগিয়ে দিয়ে খেতে পড়ল। আলো খাবে না বললে ম্যাক জোর করে ওর মুখে গুজে দিল। এখন দুজনে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে। ম্যাকের দুষ্টু মিষ্টি কথা শুনে আলো নিঃশব্দে হাসছে। রোদ ততক্ষণে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তে আলো চমকে উঠে দাঁড়িয়ে গেছে। এখন বাজে রাত 10:21। দাদিমা নিশ্চয়ই খুব টেনশন করছে। বৃষ্টিও থেমে গেছে। অজানা কারণে আলোর এখন খুব অস্থির লাগছে। সে এর আগে কখনো রাতের বেলায় বাইরে থাকেনি, আর এখন তো চাইলেও যেতে পারবে না, কারণ পাহাড়ি রাস্তায় না আছে লাইট আর না আছে কোনো নিরাপত্তার ব্যবস্থা। সারাটা দিন ম্যাকদের সঙ্গে থেকে ওদের খুব আপন হয়ে গেছিল। এজন্য হয়তো কিছুক্ষণের জন্য টেনশন ভুলে গিয়েছিল। আলোকে অস্থির হয়ে ঘামতে দেখে ম্যাক চিপস খাওয়া থামিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।